আমি সচরাচর নিজের ভিডিও বানাই না। আজকে বিগত কয়েকদিন যাবৎ এতটাই কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা করছি। বিশ্বাস করুন, রাত্রে ঘুমোতে পারছি না ঠিক মতন। জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন, কিন্তু সত্যি বলছি, রাত্রে আমি ঠিক মতন ঘুমাতে পারছি না আমার বোনের ওই মুখটার কথা ভেবে। যে নরখাদকের দল আমার বোনটাকে তড়পে তড়পে মারল, একটু একটু করে শেষ করে দিল, তার কথা ভেবে আমার রাত্রে ঘুম আসছে না। সামান্য একটা ছুঁচ ফোটাতে আমরা শরীরে ভয় পাই। ছুঁচ ইঞ্জেকশন নেওয়ার সময় ভয় লাগে, তো লাগে না? আর ভাবুন, আমার বোনের শরীরে 112 থেকে 13টা আঘাতের চিহ্ন, 150 মিলিগ্রাম সিমেন্স পাওয়া গেছে আমার বোনের যৌনাঙ্গে। ভাবতে পারছেন? 150 মিলিগ্রাম সিমেন্স মানে নিশ্চয়ই একজন পুরুষের নয়, 15 থেকে 20 জন পুরুষ নির্মমভাবে অত্যাচার করেছে আমার বোনটার উপর। ভাবুন, সেই সময় আমার বোনটা যে কিভাবে ছটফট করছিল, কিভাবে তড়পাড়ছিল, কি কষ্ট, কি যন্ত্রণা সহ্য করেছিল। ভাবুন, একবার চিন্তা করুন, চোখের পাতা বন্ধ করে একবার চিন্তা করুন, আমার বোনের ওপর কি নির্মম অত্যাচার হয়েছে, কি যন্ত্রণা সে ভোগ করেছে। তার বিচার আজও পাওয়া গেল না। এদেশে বিচার নেই, বিচারের নামে যেটা হয় সেটা হয় প্রহসন। কালকেও নাকি শুনলাম সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা পিছিয়ে দিয়েছে। বা তারা নাকি তথ্য প্রমাণই পাচ্ছে না সিবিআই, কি আর করা যাবে। সিবিআইয়ের কথায় পরে আসছে, আর একদিন সিবিআইকে নিয়ে আলোচনা করব। আজকে আসি আরজি করের ঘটনার কয়েকটা বিষয় নিয়ে। আমার মনে যে প্রশ্নগুলো দানা বেঁধেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি মনে হয় যুক্তিযুক্ত, তাহলে অবশ্যই জানাবেন। আরজি করের রাত যেদিন আমার বোনের ওপর নির্মম অত্যাচার হলো, সেদিন নাকি অত বড় একটা ক্রাইম করলো। ওই ক্রাইমের কিছুই নাকি হসপিটালের সুপার জানে না। এতক্ষণ ধরে একটা অত্যাচার চলল, একটা যৌন নিগ্রহ চলল, তার বিন্দু মাত্র সুপার টের পায়নি। প্রথম প্রশ্ন, এটা কি বিশ্বাসযোগ্য? আমি মানলাম, ঠিক আছে, টের পায়নি। তাহলে আরজি করে সিসি ক্যামেরাগুলো কোথায় গেল? সেমিনার হলের করিডোরে কোনো কি সিসি ক্যামেরা নেই? নেই বলতে পারবেন না, তার কারণও আছে। সঞ্জয় রায় যে ধরা পড়ল, তাকে সিসি ক্যামেরাতে দেখা গেছে। তাহলে কি যখন সঞ্জয় ঢুকছিল বা বেরোচ্ছিল সেই সময়টাই কি সিসি ক্যামেরা চালানো ছিল? বাকি সময়গুলো সিসি ক্যামেরা কাজ করছিল না? বাকি সময়ের ফুটেজ কই? তার আগে পরের, ওই ঘটনার আগে পরের সিসি ক্যামেরার ফুটেজ কোথায় গেল? অত বড় একটা হাসপাতাল চত্বর, তার কোনো সিসি ক্যামেরার রেকর্ড নেই, কোনো সিসি ক্যামেরা নেই। একটা সেমিনার হলে কে যাচ্ছে না যাচ্ছে, করিডোরে কোনো সিসি ক্যামেরা নেই। তাহলে সঞ্জয় কী করে দেখা গেল? কোথায় দেখা গেল? ওই সিসি ক্যামেরাতেই ধরা গেছে, করিডোরের সিসি ক্যামেরাতে।
তারপরে হাসপাতালের সুপার নাকি ফোন করে বলেছেন যে আমার বোন, প্রথম ফোন করে বলেছে বোন নাকি খুব অসুস্থ, তার বাবা মাকে বলেছে তাড়াতাড়ি চলে আসুন। ওটা জুনিয়র সুপার সম্ভবত কেউ ছিলেন, নাকি ফোন করে বলা হয়েছে যে অসুস্থ, তাড়াতাড়ি চলে আসুন। তাও সময়টা ভুল। মানে প্রথম থেকেই শাক দিয়ে মাছ ঢাকা শুরু, একের পর এক ভুল তথ্য দিয়ে গেছে বাড়ির লোকেদের। তার মানে সুপার বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাকে ধামাচাপা দিতে হবে, সেই জন্য এত ব্যবস্থা। আমার প্রশ্ন, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশকে কেন ইনফর্ম করা হলো না? পুলিশ কেন ক্রাইম সিনটাকে ব্যারিকেড করলো না? শুরু হয়ে গেছে, তার মানে কেস চাপা দেওয়ার জন্য শুরু হয়ে গেছে ব্যবস্থা, এবং সেটা নিশ্চয়ই উপর মহলের কারো নির্দেশে। বড় রাজনৈতিক মাথার সঙ্গে জড়িত না থাকলে এত বড় সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলতো না। অনেক তাবড় তাবড় নেতা মন্ত্রীর সঙ্গে জড়িত আছে, সব জানে তারা। তারা হয়তো ক্রাইম করেনি, কিন্তু কে করেছে, কি ঘটনা, কি বৃত্তান্ত সব জানে। আর অন্যায়টাকে জেনে সেই অন্যায়টাকে চাপা দেওয়াটাও একটা ক্রাইম। যাই হোক, প্রথম থেকেই তো শুরু হলো মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা। তারপরে 14 তারিখ রাত আরজি করে অত লোক এসে সব ভাঙচুর করে দিয়ে চলে গেল। এখানে আরেকটা প্রশ্ন, অত লোক তো হুট করে আসলো, ভেঙে দিয়ে বেরিয়ে চলে গেল, সেটা তো সম্ভব নয়। পুলিশ তখন কোথায় ছিল? কত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কেন পুলিশ পিকেট বসানো হয়নি ওখানে আরজি করে? সেখানেও একটা প্রশ্ন থেকে যায়। আর যারা ভাঙচুর করলো তাদের একজনকেও গ্রেপ্তার করা গেল না, সিসি ক্যামেরায় কেউ ধরা পড়েনি। এতদিন হয়ে গেল, যারা ভাঙচুর করলো তাদের একজনও ধরা পড়েনি, নট আ সিঙ্গেল পার্সন। ওই একটা গেল। তারপর পাঁচ দিন কেটে যাওয়ার পর দিদির মাথায় একটা বুদ্ধি এলো। দিদি মানে কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, তাঁর মাথায় একটা বুদ্ধি এলো যে কেসটাকে এবার সিবিআইকে দিয়ে দাও। তার আগে 5 দিনের মধ্যে পুলিশকে সব নির্দেশ দিয়ে দিয়েছে, যা তথ্য প্রমাণ ছিল সব লোপাট করে দাও, সরিয়ে দাও, কিচ্ছু রাখবে না। বা ওর দলের কোনো কর্মীকে নির্দেশ দিয়ে দিয়েছিল যে এগুলো সব ভেঙে চুরে তথ্য প্রমাণ লোপাট করে দাও। যারা না হলে ওই 14 তারিখ যারা ভাঙতে এসেছিল তারা কে? তারা এমনি এমনি ভাঙতে চলে আসলো, কত সাহস!
কারো নির্দেশ না পেয়ে, মাথায় বড় কারোর হাত না থাকলে একটা হসপিটালে ঢুকে ভেঙে দিয়ে চলে গেল, এটা বিশ্বাসযোগ্য? যাই হোক, খেলা প্রথম থেকেই দিদি শুরু করে দিয়েছে। 5 দিন পর দিদি সিবিআই চাইল। দিদি একটা মনে মনে প্ল্যান করে নিল যে আমার তো যা কাজ করার আমি করে নিয়েছি, আমার তথ্য যা লোপাট করার আমি লোপাট করে দিয়েছি, এবার আমাকে সেফ জোনে থাকতে হবে, সেফ সাইড গেম খেলতে হবে। তাহলে কি করা যায়? সিবিআইকে কেসটা দিয়ে দাও, দিয়েই বলবো যে আমরা সিবিআই তদন্ত চেয়েছি, কেন্দ্র সরকারের ওপর দোষটা চাপাবো, নিজেদের দোষ ওদের ঘাড়ে চাপিয়ে দেবো। আর 5 দিনে আমরা ভ্যারান্ডা ভেজেছি, সেটা মানুষ ভুলে যাবে। চিৎকার করে বলবো যে সিবিআই কিছু করতে পারছে না, আমরা তো সিবিআইকে দিয়ে দিয়েছি, সিবিআই এর দোষ, কেন্দ্রীয় সরকারের দোষ, নিজেদের দোষটাকে চাপার চেষ্টা চলছে। একটা বিষয় মানতে হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কূটনৈতিক বুদ্ধিটা খুব ধরে, সেটা আবার ভালো কূটনীতি নয়, দুষ্টু কূটনীতি যেটাকে বলে। তাহলে সিবিআই কেন চাইবে? দিদি তো সিবিআইকে পছন্দ করেন না। 5 দিন পর কেন? সিবিআই তদন্ত যেদিন ঘটেছে তার পরের দিনে তাহলে তুমি সিবিআইকে দিয়ে দাও। তোমার পুলিশ 5 দিন কি ভ্যারান্ডা খাচ্ছিল? 5 দিনে কোনো তথ্য প্রমাণ পায়নি? এটা বললে বিশ্বাসযোগ্য? পুলিশ বা সিআইডি পারে না এমন কোনো কাজ নেই, এটা মাথায় রাখবে। যদি মনে করতো দিদি দোষীদের খুঁজে শাস্তি দেবে, তাহলে সেদিনই দিয়ে দিতে পারতো, ওই 5 দিন আর অপেক্ষা করতে হতো না। বিশ্বাস করুন, সিআইডি বা পুলিশ সব পারে, খুঁজতে পারে দোষী কারা, ওখানে সব তথ্য প্রমাণ ছিল। 14 তারিখ রাতের আগের ভাঙচুরের আগে পর্যন্ত সব তথ্য প্রমাণ আরজি করে মজুদ ছিল। কিন্তু দিদি ওই 5 দিনের মধ্যে সব শেষ করে দিয়েছে। 5 দিন পরে সিবিআইকে ডাকলো, নিজের দোষটাকে ঢাকা দেবে, নিজের ইমেজটাকে বজায় রাখবে, গদি তো বাঁচাতে হবে, চেয়ারটা তো বাঁচাতে হবে। আরে জনগণের এই আন্দোলনগুলোকে দিদিরা, শুধু দিদি বলবো না, দিদির সাঙ্গভঙ্গ অনেক আছে, চেলা চামুন্ডা সব আছে, দিদিরা মিলে এই জনগণের আন্দোলনটাকে রাম বাম শ্যাম কত কি নাম দিয়ে দিল। তবে এভাবে আমরা থেমে থাকবো না। আমার বোনকে যারা নির্মমভাবে মেরেছে, হত্যা করেছে, দগ্ধে দগ্ধে মেরেছে, তার হিসাব দিদি তোমাকে চোকাতে হবে, পাই টু পাই চোকাতে হবে তার হিসাব। যে কষ্ট পেয়ে আমার বোনটা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে, সেই কষ্টের প্রত্যেকটা দাম তোমায় দিতে হবে দিদি, তোমাকেই জবাব করতে হবে। আমি রামও নয়, আমি বামও নয়, আমি শ্যামও নই, আমি সাধারণ একজন নাগরিক, আমি ভারতীয় নাগরিক। দুর্ভাগ্যক্রমে আমি পশ্চিমবঙ্গে বাস করি। আমি আপনার কাছে জবাব চাইছি, আপনি জবাব দিন। 5 দিন আপনার পুলিশ কি করেছে? 14 তারিখ রাতের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি কেন? এর
জবাব আপনাকে দিতে হবে। জনগণ এর জবাব আপনার কাছে চাইছে, এর জবাব আপনাকে দিতেই হবে। আজ না হোক কাল আপনাকে দিতেই হবে। এই আন্দোলনটা শুরু হওয়ারই ছিল। আপনার যে দুর্নীতির বোঝা দিন দিন বেড়ে চলেছে, এটা একদিন, এই আন্দোলন জনবিস্ফোরণ একদিন হওয়ার ছিলই। শিক্ষায় দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, কোথায় দুর্নীতি নেই আপনার? আপনার পোষ্যরা কোথায় নেই? এমন মহান মহান সব রেখেছেন ব্যক্তিদের আপনাদের বিভিন্ন পদে, যারা দুর্নীতি ছাড়া আর কিছু বোঝে না। আপনাকে মানুষ এনেছিল এক ভেবে, আপনি মানুষকে ফিরিয়ে দিচ্ছেন আর একটা। আপনি বলেছিলেন না, বদলা নয় বদল চাই? এটা কি আপনার বদল? ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি, এটাই কি আপনার বদল? এই পরিবর্তন আপনি চেয়েছিলেন? বাংলাভাষীকে আপনি এই প্রতিদান দিচ্ছেন? কিন্তু এটা চলতে পারে না দিদি, দিনের পর দিন এই অন্যায় চলতে পারে না। মানুষ একদিন বুঝতে পারবে তার ভুল। যারা আজকে আপনার সাথ সঙ্গ দিচ্ছে, তারাও একদিন ঠিক বুঝবে। আর সেদিন আপনি পালানোর পথ খুঁজে পাবেন না। এভাবে চলতে পারে না একটা সরকার। এর বিচার আপনাকে করতেই হবে, এর বিচার আপনাকে দিতেই হবে। সম্পূর্ণ দায় আপনার, আপনি এড়িয়ে গেলে চলবে না। আর বিশেষ কিছু আজকে বলবো না। আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন, তাদের কাছে একটাই অনুরোধ, বুকের আগুনটাকে নিভতে দেবেন না, জ্বালিয়ে রাখুন। এই অন্যায় আমার ঘরে হতে পারে, আপনার ঘরে হতে পারে, আমার মা বোনের সঙ্গে হতে পারে, আপনার মা বোনের সঙ্গে হতে পারে এই অন্যায়টা। তাই এই আগুনটা নিভতে দিলে চলবে না, জাগিয়ে রাখুন আগুনটাকে, যেন একদিন আগ্নেয়গিরির মতন বাস্ট করে। যাই হোক, মনটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। সেই জন্যই এতগুলো কথা বললাম। আবার আরেকদিন বলবো, কিছু নিয়ে আলোচনা করব। মন খারাপ থাকলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব। আজকে আর ভালো লাগছে না, আজকে এটুকুই থাক।